হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা পড়ছি নিউটনীয় মহাকর্ষ ও গ্রহ উপগ্রহের গতি। আগের ক্লাসে আমরা কৃত্রিম উপগ্রহ বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পড়ব যে কৃত্রিম উপগ্রহে গতিশক্তি এবং স্থিতিশক্তি, এবং তারপরে আমরা জানব যে কৃত্রিম উপগ্রহের ভারহীনতা। তো প্রথমেই বলি যে কৃত্রিম উপগ্রহের গতিশক্তি ও স্থিতিশক্তি। আমরা গতিশক্তি বলতে কি জানি, যে গতিশক্তি মানে হচ্ছে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। গতিশক্তি মানে হচ্ছে যে যখন কোনো বস্তু গতিশীল থাকে, যে শক্তির জন্য সে গতিশীল থাকতে পারে, সেটাই বলছে যে গতিশক্তি। মানে তার গতির জন্য যে শক্তি সে লাভ করে, সেটা হচ্ছে তার গতিশক্তি। আর স্থিতিশক্তি হচ্ছে, যেটা আমরা আগে পড়েছি, স্থিতিশক্তি মানে হচ্ছে যে ধরো কোনো বস্তুর আকার বা আকৃতির জন্য তার মধ্যে যে শক্তির সঞ্চার হয়, তার মধ্যে যে শক্তির সঞ্চার হয় সেটাকে বলা হয় স্থিতিশক্তি। এবার ধরো একটা কৃত্রিম উপগ্রহ আছে, এবং সেটা হচ্ছে ধরো পৃথিবীর চারিদিকে একটা কৃত্রিম উপগ্রহ ঘুরছে, কোনো একটা ধরো ব্যাসার্ধ ধরো আর ব্যাসার্ধের, এবং হচ্ছে ওই কৃত্রিম উপগ্রহের ভর হচ্ছে ধরো এম। তাহলে বলো যে এই কৃত্রিম উপগ্রহের, যেহেতু এটা ঘুরছে, তাই তো একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, তো তার মধ্যে অবশ্যই সে গতিশীল, তাই তার মধ্যে একটা গতিশক্তি থাকবে। তাহলে গতিশক্তি সমান আমরা কি জানি, যে গতিশক্তির সমান গতিশক্তির ফর্মুলা কি, হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে কি তার গতিশক্তির ফর্মুলা, হাফ এম ভি স্কোয়ার, যেখানে এম হচ্ছে যে উপগ্রহ ঘুরছে, কৃত্রিম উপগ্রহ ঘুরছে তার ভর, আর ভি হচ্ছে তার বেগ। তাহলে আমরা তো ভর জানি, বস্তুর ভর হচ্ছে, তার মধ্যে কী জানতে হবে, যে বস্তুর বা উপগ্রহের গতিবেগ জানতে হবে, ভি জানতে হবে। এবার সেটা কি করে পাবো, যে আমরা জানি যে মহাকর্ষীয় যে আকর্ষণ বল, পৃথিবীর ভর যদি ক্যাপিটাল এম হয়, তাহলে যে মহাকর্ষীয় আকর্ষণ বল হবে বা মহাকর্ষ বল হবে, যে ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, এটা হচ্ছে মহাকর্ষীয় বল। এটাই হবে এই যে একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরছে উপগ্রহটা, তার জন্য যে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল, সেটা সরবরাহ করবে এই মহাকর্ষীয় বল। তাহলে সেই জিএমএম বাই আর স্কোয়ার, যেটা মহাকর্ষীয় বল, সেটা কার সাথে সমান হবে, যেটা হচ্ছে অভিকেন্দ্র বল, তার মানে এম ভি স্কোয়ার বাই আর। এই উপগ্রহ ভিবেগে যদি ঘোরে, তাহলে অভিকেন্দ্র বল হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, আর সেটা সমান হবে এই যে মহাকর্ষ বল কাজ করছে পৃথিবী আর উপগ্রহের মধ্যে, তার সাথে সমান হবে। এবং সেখান থেকে আমরা দেখো যে ভি স্কোয়ার সমান আমরা পাবো, দেখো ভি স্কোয়ার হচ্ছে, দেখো স্মল এম কেটে যাবে, একটা আর আছে, এখানে আর স্কোয়ার আছে, তো একটা আর থেকে যাবে, তো আমরা পাবো ক্যাপিটাল জি এম বাই আর। তার মানে আমি পেয়ে গেলাম ভি স্কোয়ার সমান হচ্ছে ক্যাপিটাল জি এম বাই আর। এবার দেখো আমি গতিশক্তি বার করবো, তাহলে গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে গতিশক্তি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে দেখো হাফ এম থাকলো, ভি স্কোয়ারের জায়গায় বসিয়ে দিলাম ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর, তার মানে হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r। তাহলে এটাই হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, একটা উপগ্রহের গতিশক্তি। তাহলে গতিশক্তির ফর্মুলা কি হচ্ছে, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r। এটা হচ্ছে উপগ্রহের গতিশক্তি। এবার আমরা স্থিতিশক্তি সম্পর্কে বার করব। আমরা যখন মহাকর্ষীয় বিভব পড়েছিলাম, মহাকর্ষীয় বিভব সম্পর্কে আমরা কি জানি, যে ধরো একটা বস্তু আছে, ধরো ক্যাপিটাল এম বড় একটা বস্তু আছে, তার একটা মহাকর্ষ ক্ষেত্র আছে, এবং সেই মহাকর্ষীয় ক্ষেত্রে যদি আমি একক ভরের কোনো বস্তুকে অসীম দূরত্ব থেকে নিয়ে আসি, একক ভর মানে এম ইকালস টু 1, এই একটি একক ভরকে যদি অসীম দূরত্ব থেকে নিয়ে আসতে যে কার্য করতে হয় সেটাই হচ্ছে কি মহাকর্ষ বিভব। এবং এটা আমরা পড়েছিলাম যে মহাকর্ষ বিভব হচ্ছে ভি সমান যে মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই স্মল আর। এই আরটা হচ্ছে এই যে এম থেকে আর দূরত্বে যদি আমি একটা একক ভরের বস্তু নিয়ে আসি, এবং এটাই হচ্ছে বোঝাচ্ছে কি মাইনাস জি এম বাই আর হচ্ছে একটি একক ভরের স্থিতিশক্তি। তাহলে একটি মহাকর্ষীয় ক্ষেত্রে বা এটা হচ্ছে মহাকর্ষীয় স্থিতিশক্তি, যে একটি একক ভরকে যখন আমি অসীম দূরত্ব থেকে কোনো একটা ভরের ক্যাপিটাল এম ভরের
থেকে আর দূরত্ব যদি আমি রাখতে চাই, তাহলে যে পরিমাণ কার্য আমাকে করতে হবে সেই কার্যই হচ্ছে ওই বস্তুর মধ্যে যে একক ভর আছে তার মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে, এবং সেটা হচ্ছে মহাকর্ষ স্থিতিশক্তি। তাহলে এই একক ভরের স্থিতিশক্তি হচ্ছে -gm/r। এবার ধরো আমি একক ভরের পরিবর্তে যদি আমি বললাম যে ভর হচ্ছে m, তাহলে কি করতে হবে? তাহলে এককের জায়গায় আমি কি করতে হবে, যে m যদি বাড়িয়ে দাও তার মানে তার স্থিতিশক্তি m পরিমাণ বেড়ে যাবে। তখন সেই ভরের m ভরের স্থিতিশক্তি কত হবে? m ভরের স্থিতিশক্তি হবে, m ভরের স্থিতিশক্তি কত হবে? যে -gm/r ছিল একটা একক ভরের ক্ষেত্রে, জাস্ট একটা m গুণ হয়ে যাবে, মানে আগে ছিল তাহলে যেটা মহাকর্ষ ভি বা ভি, তার সাথে তার এই যে বস্তু যে পরিমাণ বস্তু তুমি তার ভরটা সেটা গুণ করতে হবে, তাহলে m গণিত ভি। তাহলে এটাই হচ্ছে তোমার হচ্ছে m ভরের স্থিতিশক্তি। তাহলে m, এবার ভি সমান কি জানি -gm/r, তাহলে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম, এমটা বসিয়ে দাও m/r। এটাই হচ্ছে একটি m ভরের স্থিতিশক্তি। তাহলে সেরকমই একটা যখন কৃত্রিম উপগ্রহ ঘুরছে তার ক্ষেত্রেও কিন্তু তার ভর হচ্ছে m, সে হচ্ছে r দূরত্বে আছে ক্যাপিটাল এম থেকে, সেই জন্য তার স্থিতিশক্তি হচ্ছে -gm/r। তার মানে আমি পেলাম, দেখো গতিশক্তি হচ্ছে দেখো ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল m/2r। স্থিতিশক্তি পেলাম আমি কত? স্থিতিশক্তি হচ্ছে ক্যাপিটাল জি স্মল m/r। তাহলে দেখো এখানে গতিশক্তি হচ্ছে হাফ দিয়ে গুণ করা আছে, কিন্তু এখানে স্থিতিশক্তি কিন্তু হাফ দিয়ে গুণ করা নেই। তার মানে হচ্ছে দেখো যে স্থিতিশক্তি কিন্তু গতিশক্তির থেকে দ্বিগুণ বেশি, এবং যেখানে একটা ঋণাত্মক আছে এই ঋণাত্মক মানে স্থিতিশক্তি হচ্ছে ঋণাত্মক আর গতিশক্তি হচ্ছে ধনাত্মক। আর স্থিতিশক্তি হচ্ছে দেখো গতিশক্তির দ্বিগুণ, দেখো এখানে 2 দিয়ে মানে গতিশক্তি কিন্তু হাফ আছে কিন্তু স্থিতিশক্তিতে হাফ নেই। তার মানে কি, যে তুমি যদি এখানে স্থিতিশক্তির সাথে যদি হাফ দিয়ে গুণ করো তাহলে মানে তুমি দেখো গতিশক্তি পেয়ে যাবে। তার মানে কি, স্থিতিশক্তির হাফ হচ্ছে গতিশক্তি, মানে স্থিতিশক্তি হচ্ছে গতিশক্তির দ্বিগুণ। এবার যদি আমি ধরো টোটাল শক্তি, মানে টোটাল যে শক্তি বা মোট শক্তি যদি বার করি, যে উপগ্রহের মোট শক্তি যদি বার করি তাহলে কত হবে? যে উপগ্রহের যদি মোট শক্তি বার করি তার মানে কি, মোট শক্তি মানে হচ্ছে যে যান্ত্রিক শক্তি, সেটা হচ্ছে গতিশক্তি প্লাস হচ্ছে স্থিতি শক্তি। মোট শক্তি হচ্ছে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। তাহলে দেখো গতিশক্তি হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল m/2r, আর স্থিতিশক্তি কত? স্থিতিশক্তি হচ্ছে তোমার ক্যাপিটাল ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল m/r। তাহলে এটা যদি বার করো তাহলে তুমি পাবে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল m/2r। এটা হচ্ছে মোট শক্তি কৃত্রিম উপগ্রহের। এবং এটা হচ্ছে আমরা ধরে নিয়েছি যে একটা উপগ্রহ একটা m ভরে যে গ্রহের চারিদিকে একটা কৃত্রিম উপগ্রহ ঘুরছে, এটা একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, এবং তার বদলে যদি এটা একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, উপবৃত্তাকার কক্ষপথে যদি ঘোরে, তাহলে তার ক্ষেত্রে শক্তি কত হবে? এই সমান হবে, সবই হবে যে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল m/2। এই আর এর জায়গায় কী হয়ে যাবে, যেখানে আর ছিল ব্যাসার্ধ, এখন হয়ে যাবে যেটা হচ্ছে উপবৃত্ত যদি হয়ে যায়, উপবৃত্ত মানে কি এই রকম হয়ে যাবে, তখন যে অর্ধপরাক্ষ এ, এটা হচ্ছে অর্ধপরাক্ষ, এই এর মানের সাথে সমান হয়ে যাবে, মানে আর সমান আমাকে এ বসাতে হবে। এটাই হবে একটা উপগ্রহের মানে উপবৃত্তাকার কক্ষপথে কোনো উপগ্রহের টোটাল বা মোট শক্তি। তাহলে এটা হচ্ছে তোমার যদি উপবৃত্তাকার কক্ষপথ হয়, এটা হচ্ছে বৃত্তাকার কক্ষপথের জন্য, আর উপবৃত্তাকার জন্য হচ্ছে -gm/2a। এবার একটা জিনিস মনে রাখবে, যখন এই যে একটা উপগ্রহ যখন ঘুরছে তখন এই পরিমাণ তার মধ্যে একটা শক্তি থাকছে, এবং পৃথিবীর যখন ধরো পৃথিবীর সাপেক্ষে ঘুরছে তখন পৃথিবীরও একটা বায়ুমণ্ডল আছে এখানে, এই বায়ুমণ্ডলের সাথে কী হবে, সবসময় একটা ঘর্ষণ বল কাজ করবে, তার ফলে কী হবে, এর মধ্যে যে টোটাল শক্তি সেটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে, এবং আস্তে আস্তে এর শক্তি কমতে থাকবে। এর শক্তি কমে যাওয়া মানে কি, ওর স্থিতিশক্তি কমে যাবে, এবং ও আস্তে আস্তে পৃথিবীর দিকে সরে আসবে, মানে ওর কক্ষপথটা না পৃথিবীর দিকে সরে আসবে। মানে প্রথমে এখানে আর দূরত্বে ছিল, কিছু পরে এইখানে ঘুরবে, তারপরে কিছু পরে এইখানে ঘুরবে, এবং দেখা যাবে যখন আরও মানে যত কাছে আসবে তখন তার আরও আর কমে যাচ্ছে, তখন কী হবে, তার যে প্রদক্ষিণ কাল সেটা আরও
যেহেতু আর কমে যাচ্ছে তো প্রদক্ষিণকালও কমে যাবে, তার মানে কি ও প্রদক্ষিণকাল মানে যে সময় ঘুরতো সেটা কমে যাচ্ছে, তার মানে কি ও আরও স্পিডে ঘুরবে, তার বেগ কিন্তু বেড়ে যাবে। এবার বেগ বেড়ে যাওয়া মানে কি তার গতিশক্তি কিন্তু বেড়ে যাওয়া, তার মানে ও যত কাছে আসবে ওর গতিশক্তি বাড়ছে কিন্তু ওর স্থিরশক্তি কিন্তু কমবে, কিন্তু আর মোট শক্তি অবশ্যই হ্রাস পাবে। আর তুমি যদি চাও যে না সারা জীবন ধরে ওই একই কক্ষপথে মানে যেটা আর দূরত্বের কক্ষপথে ঘোরে, তাহলে তোমার কিন্তু বাইরে থেকে শক্তি প্রদান করতে হবে, তার ফলেও কিন্তু ঘুরতে পারে। এবং বর্তমানে সেই শক্তি প্রয়োগ করা হয়, সেই শক্তি দেওয়া হয়, যোগান দেওয়া হয়, সেটা হচ্ছে সৌরশক্তি। সৌরশক্তি, কারণ সেটা আমরা সূর্য থেকে পাচ্ছি। সেই সৌরশক্তি কাজে লাগিয়ে উপগ্রহকে একই কক্ষপথে সারা জীবন ধরে ঘোরানো হয়। যদি তুমি না দাও বাইরে থেকে শক্তি, তাহলে কিন্তু ওর শক্তি ক্ষয় হতে থাকবে। তার কারণই হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল বা ধরো মহাকাশে যদি উল্কা জাতীয় কিছু বস্তু আছে তারপরে সংঘর্ষ হতে পারে, সেই সব কারণের জন্য একটা উপগ্রহের শক্তি কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তার জন্য বাইরে থেকে তুমি যদি সৌরশক্তি দিতে থাকো বা যদি কোনো শক্তি যোগান দাও, তাহলে কিন্তু একই কক্ষপথেও কিন্তু সারা জীবন ঘুরতে পারবে। এবার আসছি যে কৃত্রিম উপগ্রহে ভারহীনতা। আমরা ভারহীনতা জিনিসটা আমরা আগে পড়েছি যখন তুমি নিউটনের সূত্র পড়েছিলে, এবং সেখানে যখন তুমি লিফট নিয়ে আলোচনা করেছিলে। লিফট নিয়ে আমরা পড়েছিলাম যে ধরো একটা বস্তু বা একটা ব্যক্তি ধরো একটা লিফটে আছে, এই লিফটের মধ্যে একটা ব্যক্তি আছে, এরকমভাবে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে। আমরা তখন পড়েছিলাম যে একটা বস্তুর আপাত ওজন বলতে আমরা কি বুঝি। আপাত ওজন, আপাত ওজন বলতে বোঝায় যে ধরো তুমি কোনো একটা তলে দাঁড়িয়ে আছো, এখানে একটা তল আছে, এখানে তুমি দাঁড়িয়ে আছো, তখন তুমি কোন ওজনটা অনুভব করবে। তোমার যেটা নিজস্ব ওজন মানে যেটা হচ্ছে প্রকৃত ওজন, যেটা তোমার এমজি কাজ করে, রাইট। একটা হচ্ছে তোমার ভর যদি এম হয় আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বলন, তাহলে তুমি যদি ভূপৃষ্ঠে দাঁড়িয়ে থাকো তাহলে এমজি পরিমাণ বল নিচের দিকে কাজ করে, সেটা তোমার প্রকৃত ওজন, এটাকে বলা হয় প্রকৃত ওজন। কিন্তু তুমি এটা অনুভব করতে পারবে না যতক্ষণ না তুমি কোনো কিছুর ওপর দাঁড়িয়ে আছো, তাই তো। মানে তুমি যদি কোনো তলে যদি দাঁড়িয়ে না থাকো, তাহলে কিন্তু এই পরিমাণ ওজন তুমি অনুভব করতে পারবে না। এবার তুমি যখন ভূপৃষ্ঠে দাঁড়িয়ে আছো তখন কি করছে, তুমি এই পরিমাণ বল নিচের দিকে দিচ্ছ, এবং ভূপৃষ্ঠ তোমাকে একটা ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল সেটা হচ্ছে এন দিচ্ছে। এবং যখন তোমার এই ভূপৃষ্ঠ যখন স্থির থাকছে তখন এন সমান এমজি, এবং তার জন্য এই যে এন সমান হচ্ছে তোমার যে প্রকৃত ওজনের সমান হচ্ছে, এবং এই এন যেটা ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল, ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল, এটাই হচ্ছে তোমার, তুমি এটা ফিল করতে পারবে, এটা তুমি অনুভব করতে পারবে যে এই পরিমাণ বল হচ্ছে উপর দিকে আমার দিকে কাজ করছে, এবং সেটাই তুমি ভাববে যে এটাই আমার ওজন। সেটাই বলছে আপাত ওজন। মানে তোমার ওজন যেটা তুমি অনুভব করবে সেটা কোনটা, যেটা তোমাকে যে তলের উপর দাঁড়িয়ে আছো সেই তল তোমাকে যে বল প্রয়োগ করবে উপর দিকে, সেইটা তুমি ফিল করতে পারবে, সেইটাই হচ্ছে তোমার আপাত ওজন। এবার যখন তুমি ভূপৃষ্ঠে দাঁড়িয়ে আছো এবং ভূপৃষ্ঠ যখন স্থির, তখন এন সমান এমজি, তাই এন হচ্ছে তুমি যেটা অনুভব করছো, যেটা তোমার আপাত ওজন, সেটা তোমার প্রকৃত ওজনের সাথে সমান হচ্ছে যখন ভূপৃষ্ঠ স্থির থাকছে। এবং একটা লিফটের ক্ষেত্রে যখন লিফট ধরো লিফট তো উপর দিকে ওঠানামা করতে পারে, রাইট। এবার যখন এই লিফটের মধ্যে ত্বরণ হচ্ছে জিরো বা ওটা সমবেগে যাচ্ছে, এরকম যদি হয়, সেই সব কেসে কী হবে, যে এই যে তলের উপর তুমি দাঁড়িয়ে আছো, লিফটের ভিতরে তুমি দাঁড়িয়ে আছো, তার কোনো ত্বরণ নেই, তাই তোমার উপর দিকে যাও আর নিচের দিকেই যাও, তখন কিন্তু কী হবে, যে এন সমান এমজি হবে, যে প্রতিক্রিয়া বল তোমাকে লিফট উপর দিকে দেবে তোমার ওজনের সাথে সেটা সমান হবে। তাই তুমি যে আপাত ওজন যেটা ফিল করবে সেটা তোমার এমজির সাথে সমান হবে, তখন তুমি প্রকৃত ওজন, তোমার যেটা প্রকৃত ওজন সেটাই তুমি ফিল করবে। এবার ধরো লিফটটা যদি কোনো একটা ত্বরণ নিয়ে উপর দিকে ওঠে, তখন কি হবে, তখন তুমি যে দাঁড়িয়ে আছো ভিতরে, তখন তোমার এমজি কাজ করছে নিচের দিকে আর এন কাজ করছে উপর দিকে। তার মানে কি, যখন তুমি উপর দিকে এ ত্বরণ নিয়ে উঠছো, মানে যেহেতু লিফট উঠছে যেহেতু তুমিও উঠছো, তার মানে কি তোমার যে এম গণিত এ টোটাল যে বল, ঊর্ধ্বমুখী বল, সেটা কার সাথে সমান হবে, যে ঊর্ধ্বমুখী যে বল এন মাইনাস হচ্ছে এমজি, সেটাই হচ্ছে তোমার যে উপর দিকে যাওয়ার জন্য ত্বরণ দিবে। তো তার জন্য তখন এন সমান কত হবে, এন সমান হবে দেখো এম এ প্লাস এম জি, তার মানে হচ্ছে এম ইন্টু এ প্লাস জি। তাই যখন তুমি উপর দিকে উঠবে তখন তোমার দেখো এন সমান কী হয়ে গেল, এম ইন্টু এ প্লাস জি, তোমার এম এ প্লাস এম জি,
mg ছিল তোমার প্রকৃত ওজন, আর m হচ্ছে আর একটা বল যেটা তোমার ত্বরণের জন্য সৃষ্টি হলো। তাহলে n সমান দেখো তোমার প্রকৃত ওজনের থেকে বেশি হয়ে গেল, প্রকৃত ওজনের থেকে বেশি হয়ে গেল, তাই তখন তুমি কি মনে করবে? নিজেকে ভারী মনে করবে, তাই তখন তুমি ভারী মনে করবে। এগুলো আমরা আগেই পড়েছি। এবার ধরো যদি লিফটটা নিচের দিকে নামে, যদি নিচের দিকে নামে, তখন কী হবে? এম এর সমান কী হবে? তখন তোমার প্রকৃত ওজন বেশি, mg বেশি। কতটা বেশি? এন এর থেকে যতটা বেশি mg মাইনাস এ, সেটাই তোমার হচ্ছে ত্বরণ সৃষ্টি করবে। তাহলে এম এর সমান হচ্ছে mg মাইনাস এন। তাহলে সেক্ষেত্রে এন সমান কত হবে? দেখো m ইন্টু জি মাইনাস এ। তখন তোমার যে প্রকৃত ওজনের থেকে তোমার আপাত ওজন কমে যাবে, তখন তোমাকে কী মনে করবে? হালকা মনে করবে। এবার কখনো যদি জি ইকাস টু এ হয়ে যায়, মানে যখন নামছে সেটা যদি অবাধে পতনশীল হয়, তখন এ ইকাস টু জি, তখন দেখো এন ইকাস টু কত হবে? আমরা এম ইন্টু জি মাইনাস এ, তাহলে এর জায়গায় তুমি জি বসিয়ে দাও, দেখো এম গণিত জি মাইনাস জি, দেখো এটা জিরো, তখন এন সমান জিরো। এন সমান জিরো হওয়ার মানে হচ্ছে যে তোমার উপর লিফট যেটা প্রতিক্রিয়া বল দিচ্ছিল সেটা শূন্য। তার মানে তুমি কত ওজন অনুভব করবে? তোমার আপাত ওজন, তোমার আপাত ওজন কী হবে? শূন্য হয়ে যাবে। মানে তুমি নিজেকে কি মনে করবে? ভারহীন মনে করবে, তোমার কোনো ওজনই নেই, ওজনই নেই। তুমি কোনো ফিলই করতে পারবে না যে আমার ওজন আছে। তোমাকে যদি একটা ছাদ থেকে ফেলে দেওয়া হয়, যখন তুমি পড়ছো তখন তুমি মনে হবে যে আমার একটা ওজন আছে, তখন নিচের দিকে পড়বে, কিন্তু তুমি মনে করবে যে আমার কোনো ওজন নেই বা ভারহীন। সেই জন্য সেটা হচ্ছে আপাত ওজন জিরো হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে লিফট তোমাকে যে প্রতিক্রিয়া বল দিচ্ছিল সেটা তোমার জিরো হয়ে গেল, সেই জন্য তুমি কি করছো? যে নিজেকে ভারহীন মনে করছো। এই হচ্ছে তোমার ভারহীনতা, যেটা তোমরা আগে পড়েছো। এবার যেটা ভারহীনতা যেটা দেখবো সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহে ভারহীনতা সৃষ্টি হয় কখন। দেখো একটা কেস হচ্ছে কখন, দুটো কেস বলছি। একটা হচ্ছে যখন তুমি একটা কৃত্রিম উপগ্রহকে স্থাপিত করতে চাও, রাইট? যে তোমার পৃথিবী থেকে আমি আগের দিন বলেছিলাম যে পৃথিবী থেকে যখন তুমি রকেটের সাহায্যে কী করতে হয়, যে তোমার ধরো তোমাকে একটা কক্ষপথে তোমাকে কী করতে হবে? একটা কৃত্রিম উপগ্রহকে স্থাপিত করতে হবে। তখন তুমি কি করবে? যে রকেটের সাহায্যে একটা রকেট নেবে, রকেটের ভিতরে কৃত্রিম উপগ্রহকে রাখবে। তখন এই রকেটটাকে উড়িয়ে যেইভাবে আস্তে 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 ঘোরাতে একটা যে দূরত্বে গিয়ে ও অনুভূমিক বেগ লাভ করবে, তখনও কিন্তু এইভাবে, তখন রকেটটা ওকে ছেড়ে দেবে, তখনও কৃত্রিম উপগ্রহ এইভাবে ঘুরতে থাকবে পৃথিবীর চারিদিকে। তাহলে যখন এই উৎক্ষেপণ করছি রকেটের সাহায্যে, মানে কি তোমার ভূপৃষ্ঠ আছে, এই ভূপৃষ্ঠের উপরে একটা রকেট রাখা আছে। দেখো এই ছবিটা দেখো, ভালো বুঝতে পারবে যে রকেটের মধ্যে এইভাবে একটা রকেট ধরো রাখা আছে, এবং তার মধ্যে তুমি একটা মানুষ ধরো দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এরকমভাবে মানুষ দাঁড়িয়ে আছে। তখন দেখো যে তোমার যে নিজস্ব প্রকৃত ওজন সেটা হচ্ছে mg নিচের দিকে কাজ করছে, আর এই যে তল, রকেটের যে তল, সেটা উপর দিকে কত পরিমাণ প্রতিক্রিয়া বল দিচ্ছে সেটা হচ্ছে n। এবার যখন এই রকেটকে যখন ছোড়া হয়, কত বেগে ছোড়া হয়, মানে যে ত্বরণ দিয়ে ছোড়ায় সেটা কিন্তু অনেক বেশি, কারণ তাকে মুক্তিবেগের থেকে বেশি বেগ তোমাকে পেতে হবে। তাই মানে মুক্তিবেগের থেকে কম বেগ, বা সেটা হচ্ছে অনেকটা বেশি বেগ, এবং সেই জন্য তোমাকে ত্বরণ অনেক বেশি দিতে হবে। মানে ভূপৃষ্ঠ থেকে তোমাকে অনেকটা বেশি ত্বরণ নিয়ে সেটা তোমাকে একটা রকেটকে ছুটতে হবে, এবং সেই ত্বরণটা হচ্ছে মোটামুটি জেনে রাখো যে অ্যারাউন্ড 15 গুণ, যে অভিকর্ষ ত্বরণের 15 গুণ। এবার তাহলে রকেটটা হচ্ছে উপর দিকে যাচ্ছে, তখন ত্বরণ পাচ্ছে কত? এ। তাহলে টোটাল যে ত্বরণ, তার জন্য যে বল, যে নিউটনের যে সেকেন্ড ল, সেটা হচ্ছে এম এ সমান কত হবে? যে তোমার উপরের দিকে যে প্রতিক্রিয়া বল পাচ্ছে সেটা বেশি হচ্ছে, মাইনাস হচ্ছে তোমার যেটা প্রকৃত ভর, সে প্রকৃত ওজন, সেটা হচ্ছে mg। তখন পাচ্ছ কি n সমান হচ্ছে কী পেয়ে যাবে? m সমান হচ্ছে m ইন্টু জি প্লাস এ। মানে নিজেকে দেখো ভারী মনে করবে যখন তুমি যখন মানে একটা উপগ্রহকে যখন তুমি রকেটের সাহায্যে তুলতে চাইছো, তখন তুমি যদি ভিতরে দাঁড়িয়ে থাকো, তখন দেখবে যে তুমি নিজেকে ভারী মনে করবে। এবং কতটা ভারী মনে করবে? দেখো যে এর জায়গায় যদি আমি 15 বসিয়ে দিই, 15g বসিয়ে দিই, তাহলে দেখো n সমান আমি পেয়ে গেলাম যে m গণিত n সমান আমি কী পেয়ে গেলাম? n সমান হচ্ছে m গণিত g প্লাস a সমান হচ্ছে 15g। তার মানে দেখো 15 প্লাস 1 মানে হচ্ছে 16g, তাহলে 16 mg। তোমার প্রকৃত ওজন কত? mg, কিন্তু এখন প্রতিক্রিয়া বল কত হচ্ছে? 16 mg। এটাই তোমার কিন্তু আপাত ওজন, যেটা তুমি অনুভব করবে তোমার ওজন এতটা।
তাহলে 16 mg মানে হচ্ছে 16 গুণ, তোমার যেটা প্রকৃত ওজন তার 16 গুণ হচ্ছে তোমার ওজন। মানে যখন তুমি একটা রকেটকে ছাড়ছো, পৃথিবী পৃষ্ঠ থেকে একটা রকেটকে ধরো ছাড়ছো, উপরের দিকে যাচ্ছে, তখন তোমার ওজন তোমার প্রচুর হারে বেড়ে যাবে এবং তুমি নিজেকে কী ভাববে যে তোমার আপাত ওজন অনেক বেশি, প্রায় 16 গুণ বেশি তোমার প্রকৃত ওজনের থেকে। তাই যখন একটা রকেট ছাড়া হয় বা কক্ষপথে যখন স্থাপিত হওয়ার আগে, কক্ষপথে যখন স্থাপিত হয়নি তার আগে তোমার নিজেকে একটা মহাকাশ জানে যে মহাকাশ ছেড়ে কী মনে করবে, নিজেকে ভারী মনে করবে। এবার ধরো দ্বিতীয় হচ্ছে কেস হচ্ছে যখন ধরো এইভাবে ধরো স্থাপিত হয়ে গেল, কৃত্রিম উপগ্রহ স্থাপিত হয়ে গেল, তখন ধরো ওই মহাকাশ যানের মধ্যে ধরো একটা মহাকাশ ছেড়ে আছে, তখন তার ওজন কত হবে। এবার যখন প্রদক্ষিণ করছে তখন কত হবে, রাইট। এবার যখন প্রদক্ষিণ করছে, রাইট, তখন কি হচ্ছে না, ও একটা বৃত্তাকার পথে ঘুরছে, রাইট। তো বৃত্তাকার পথে ঘোরার জন্য কি থাকে, একটা অভিকেন্দ্র বলের দরকার হয়, অভিকেন্দ্র বল। সেটা কত, অভিকেন্দ্র বল হচ্ছে তোমার হচ্ছে mv²/r। তাহলে যেখানে ভি হচ্ছে ওই উপগ্রহের বা মহাকাশযানের যে বেগ সেটা হচ্ছে ভি, আর আর হচ্ছে পৃথিবী থেকে দূরত্ব যে ব্যাসার্ধ, সেই কক্ষপথের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর। তাহলে mv²/r হচ্ছে অভিকেন্দ্র বল সরবরাহ করছে। এবার দেখো সেই মুহূর্তে তুমি যদি এই ছবিটা দেখো তাহলে দেখতে পাবে যে এইটা হচ্ছে রকেট, এই রকেটের ভিতরে ধরো এই মানুষটি দাঁড়িয়ে আছে আর ও কিন্তু ঘুরছে এইভাবে, পৃথিবী হচ্ছে এখানে, তাহলে এই আর ব্যাসার্ধের এতে ঘুরছে। তাহলে অভিকেন্দ্র বল কোনটা, যে এ হচ্ছে mg কাজ করছে এই দিকে পৃথিবীর দিকে, আর উপর দিকে কাজ করছে এই যে তল, রকেটের তল, সে কত প্রতিক্রিয়া বল দিচ্ছে সেটা হচ্ছে n। তাহলে যেহেতু ঘুরছে তাহলে অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করে, এই পৃথিবীর দিকে কাজ করছে। তার মানে কি mg হচ্ছে n এর থেকে বেশি হতে হবে, মানে mg - n। এখানে এবার জি এর জায়গায় জিটা যেহেতু ভূপৃষ্ঠে নয় তাহলে জি প্রাইম লিখলাম, যেহেতু এটা উপগ্রহে অভিকর্ষ ত্বরণের মান। তাহলে mg প্রাইম - n, এটা হচ্ছে mg প্রাইম - n m, এটাই হচ্ছে অভিকেন্দ্র বল সরবরাহ করবে, তার মানে কি mv²/r। এটা হচ্ছে একটা মহাকাশ জানে যদি মহাকাশচারী থাকে তার জন্য এই ইকুয়েশনটা কাজে লাগবে, mg প্রাইম - n হচ্ছে mv²/r। এবার তুমি যদি শুধু মহাকাশযানের কথা ভাবো, যে একটা মহাকাশযান যদি ঘুরছে এরকমভাবে, ধরো ওই মানে মহাকাশচারী, ধরো তুমি ভাবছো না মহাকাশচারীর কথা ভাবছো না, শুধুমাত্র এটার কথা, তাহলে এই ক্ষেত্রে দেখো যেহেতু কোনো তল নেই তাহলে সেক্ষেত্রে কোনো তোমার যে প্রতিক্রিয়া বল থাকবে না। তখন সে যেহেতু ঘুরছে তাহলে যে পরিমাণ অভিকেন্দ্র বল থাকবে mv²/r, সেটাই হচ্ছে তার যে মানে ওজন তার সাথে সমান হবে। তার মানে কি mv²/r হবে m প্রাইম জি প্রাইম, যেখানে m প্রাইম হচ্ছে ওই রকেটের ভর, এইখানে স্মল m ছিল হচ্ছে ওই মহাকাশচারীর ভর। তার মানে কি mv²/r সমান কি পেলাম, যে m প্রাইম জি প্রাইম। তাহলে দেখো যেখানে আমি বসিয়ে দিলাম, তাহলে m প্রাইম জি প্রাইম সমান যে কী পেলাম, যে m প্রাইম, এখানে এটা হচ্ছে m প্রাইম v²/r। তার মানে m প্রাইম কেটে গেলে আমি পেলাম জি প্রাইম সমান কী পেলাম, v²/r, এবং সেই জি প্রাইমটা আমি এখানে বসাবো। তাহলে দেখো তুমি পেবে, তাহলে m জি প্রাইম হচ্ছে, দেখো জি প্রাইম হচ্ছে mv²/r - n সমান হচ্ছে mv²/r। তার মানে n সমান দেখো পেয়ে গেলে 0। দেখো mv²/r - mv²/r সমান হচ্ছে 0, তার মানে n সমান 0। মানে ওই যে মহাকাশচারী ছিল তার উপর যে প্রতিক্রিয়া বল দিচ্ছিল রকেটটা বা মহাকাশযান, সেটা কিন্তু 0। তার মানে ওই ব্যক্তির আপাত ওজন কি মনে হবে, আপাত ওজন 0। তার মানে কি নিজেকে ভারহীন মনে করবে, ভারহীন মনে করবে। তার মানে যখন কোনো মহাকাশযান মানে বা কৃত্রিম উপগ্রহে একটা কৃত্রিম উপগ্রহ কক্ষপথে স্থাপিত হয়ে গেছে, মানে যখন কৃত্রিম উপগ্রহ একটা কক্ষপথে ঘুরছে পৃথিবীর চারিদিকে, তখন তার ভিতরে যদি তুমি কোনো বস্তু রাখো বা কোনো ব্যক্তি থাকে তাহলে সে নিজেকে ভারহীন মনে করবে। এটাই বলা হয় কৃত্রিম উপগ্রহে ভারহীনতা, কৃত্রিম উপগ্রহে ভারহীনতা। তাহলে কৃত্রিম উপগ্রহে ভারহীনতা মানে হচ্ছে যখনই কৃত্রিম উপগ্রহ ঘুরছে পৃথিবীর চারিদিকে, তখন কৃত্রিম উপগ্রহের ভিতরে একটা ব্যক্তি বা কেউ যদি থাকে বা কোনো বস্তু থাকে সেটা ভারহীন মনে করবে, মানে সে ভাসমান অবস্থায় থাকবে। তার উপর কোনো মানে পৃথিবীর অভিকর্ষীয় বল থাকলেও তার যে লম্ব বল সেটা কিন্তু 0 হবে। সেখানে কিন্তু পৃথিবীর অভিকর্ষীয় বল 0 নয়, পৃথিবীর অভিকর্ষ বল সেটা কিন্তু থাকবে, পৃথিবীর অভিকর্ষ বল কিন্তু থাকবে, কিন্তু তার যে লম্ব বল সেটা কিন্তু 0 হয়ে যাবে।
তাই লম্ব বল শূন্য হলে, এবং লম্ব বল শূন্য হওয়া মানেই হচ্ছে যে তার আপাত ওজন শূন্য, মানে সে নিজেকে ভারহীন মনে করবে। এবং এই যে ভারহীনতা, এটা কাজে লাগিয়ে বিভিন্ন, মানে এই যে ভারহীনতা, একটা কৃত্রিম উপগ্রহে কোনো বস্তু রাখলে সেটা ভারী মনে করছে, বা একটা মহাকাশ ছেড়ে থাকলে তার ওজন কমে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, সেইটাকে কাজে লাগিয়ে বিভিন্ন মানে অ্যাপ্লিকেশানে বা বিভিন্ন ব্যবহার কাজে লাগানো যায়। একটা হচ্ছে যে, যেহেতু পৃথিবীর ওপরে তুমি ভূপৃষ্ঠে জল আর তেলকে ভালো করে তুমি মেশাতে পারো না, জল আর তেলকে, জলে তেলে মিশ খায় না। কিন্তু তুমি যদি কৃত্রিম উপগ্রহে, যেহেতু কোনো ওখানে ভারহীন, মানে তার কোনো ওজন থাকে না, তো সেইখানে তুমি কিন্তু জল আর তেলকে ভালো করে মেশাতে পারো। তো সেই জন্য জল আর তেলকে মেশাতে গেলে তুমি একটা তুমি মহাকাশযানের ভিতরে তুমি আরামসে সমসত্ব মিশ্রণ মানে বানাতে পারো। আর দ্বিতীয়ত হচ্ছে, যেমন ধরো বিভিন্ন পদার্থের কেলাস গঠনে তুমি যদি পৃথিবীতে বানাও তাহলে অনেক ত্রুটি থেকে যাবে, কিন্তু যদি মহাকাশযানের ভিতরে বানাও তাহলে কিন্তু কেলাস গঠন খুব সুন্দর হবে, মানে কোনো ত্রুটি থাকবে না। তারপরে ধরো 3 নম্বর হচ্ছে, যদি ধরো সংকর ধাতু বানাতে চাও, যে সংকর ধাতু মানে কি, 2 বা ততোধিক ধাতু দিয়ে তুমি যদি সংকর ধাতু, মানে পিতল, তামা বা এরকম দুটো ধাতু দিয়ে তুমি যদি সংকর ধাতু বানাও, পৃথিবীতে যদি বানাও তাহলে পরে মানে তার কোয়ালিটি অতটা ভালো হবে না। তুমি মহাকাশযানের ভিতরে বানালে সেটা হচ্ছে শঙ্কু ধাতু খুব সুন্দর তৈরি হবে। তাই মহাকাশযানের ভিতরে ওই যে কৃত্রিম উপগ্রহের ভিতরে যে ভারহীনতা, সেটা কাজে লাগে কিন্তু বিভিন্ন ব্যবহারে কাজে লাগে সেইগুলো। তো এই হচ্ছে তোমার কৃত্রিম উপগ্রহের ভারহীনতা। এবার কিছু কোশ্চেন করে নেব, যে কৃত্রিম উপগ্রহ থেকে কিছু কোশ্চেন যেগুলো অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে। একটা অঙ্ক হচ্ছে, পৃথিবী পৃষ্ঠ থেকে 300 কিলোমিটার ঊর্ধ্বে থেকে একটি কৃত্রিম উপগ্রহ বৃত্তাকার পথে পৃথিবী প্রদক্ষিণ করছে। ধরো পৃথিবী আছে এখানে, এবং কোনো একটা কক্ষপথে এইভাবে ঘুরছে একটা কৃত্রিম উপগ্রহ, এবং সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ধরো 300 কিলোমিটার ঊর্ধ্বে, মানে এই সমান হচ্ছে 300 কিলোমিটার, এটা কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে। আর পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 6400, আর হচ্ছে 6400। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কত? পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে আর, সেটা হবে আর প্লাস এইচ। তাহলে 6400 প্লাস হচ্ছে 300 কিলোমিটার, সেটা হচ্ছে 6700 কিলোমিটার। কিলোমিটার থেকে মিটার করলে আমরা পাবো 6700 গণিত হচ্ছে 10⁻³ মিটার। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। এবার বলছে, ওই উপগ্রহের গতিবেগ বার করো, প্রদক্ষিণকাল বার করো। গতিবেগ বার করতে গেলে আমরা জানি যে ভি সমান হচ্ছে √GM/r। এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ। আর সেটা থেকে আমরা দেখো জিএমটাকে আমি লিখতে পারি GR², তাহলে সমান হচ্ছে GR²/r, কারণ জি সমান হচ্ছে GM/r²। তার মানে হচ্ছে এখান থেকে পেলাম r√G/r। তাহলে আর আমরা জানি 6400 পৃথিবীর ক্ষেত্রে, তাহলে 6400 কিলোমিটার 10⁻³ আর জি বসিয়ে দাও, জি হচ্ছে 9.8, আর কত? আর হচ্ছে তোমার যেটা বার করলে 6700 10⁻³ মিটার। তাহলে ভি তুমি পেয়ে যাবে, দেখো যদি তুমি ভি বার করো তাহলে তুমি পাবে 7.74 কিলোমিটার পার সেকেন্ড। এটা তুমি বেগ পেয়ে যাবে। আর কি বার করতে বলেছে? প্রদক্ষিণকাল মানে কি? প্রদক্ষিণকাল হচ্ছে টি সমান হচ্ছে 2πr/v। তাহলে 2π, আর সমান কত পেয়েছো? আর সমান হচ্ছে 6700 10⁻³, আর বি হচ্ছে 7.74 কিলোমিটার আছে, মানে 10⁻³ মিটার করতে হবে। তাহলে যদি বসাও তাহলে প্রদক্ষিণকাল পাবে, তুমি যদি বার করো 5439 সেকেন্ড, মানে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট 39 সেকেন্ড। এটা হচ্ছে প্রদক্ষিণকাল। প্রদক্ষিণ বেগ পেয়ে গেলে, প্রদক্ষিণকাল পেয়ে গেলে। ওকে, নেক্সট কোশ্চেন, যে 100 টন ভরের একটি ভূসমলয় উপগ্রহের গতিশক্তি বার করো, স্থিতিশক্তি বার করো, আর মোট শক্তি বার করো। যেখানে আর হচ্ছে 6400 কিলোমিটার, আর উপগ্রহের কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 42400 কিলোমিটার। তাহলে আমরা গতিশক্তি সমান আমরা কি জেনেছি? গতিশক্তি হচ্ছে GMM/2r, এটা হচ্ছে গতিশক্তি। স্থিতিশক্তি কত? স্থিতিশক্তি হচ্ছে -GM/r। আর টোটাল শক্তি, যে মোট শক্তি সেটা হচ্ছে -GM/2r। এটা হচ্ছে মোট শক্তি। তাহলে তোমাকে কী বার করতে হবে? তোমাকে হচ্ছে গতিশক্তি বার করতে হবে। তুমি কি জানো? আর। তাহলে এক্ষেত্রে তুমি কী বার করতে পারো? এই জিএমকে লিখতে পারো যে GR², তাহলে M/2r। তাহলে এটা হচ্ছে তোমার, এটা তুমি এইভাবে লিখতে পারো। তাহলে এম সমান কত হচ্ছে? এম সমান বার করে নিতে হবে। এম সমান হচ্ছে 100 টন।
100 টন। আমরা জানি যে এক টন মানে হচ্ছে কত? এক টন মানে হচ্ছে 10 কুইন্টাল। 10 কুইন্টাল। এবার 1 কুইন্টাল মানে কত? 100 কেজি। তার মানে কি 1 টন মানে কত? 100 গুণিত 10 কেজি মানে 1000 কেজি, মানে 10³ কেজি। তাহলে 100 টন মানে কত? 100 টন মানে 100 গণিত 10³ কেজি। তাহলে এম হচ্ছে 100 গণিত 10³ মানে 10⁵। তাহলে আমাদের 10⁵। জি হচ্ছে 9.8। আর হচ্ছে পৃথিবী হচ্ছে 6400 গণিত 3 মিটার তার স্কোয়ার বাই হচ্ছে 2 গণিত আর হচ্ছে কত? 42,400 কিলোমিটার। 42,400 কিলোমিটার মানে 10⁵ মিটার। এটা হচ্ছে তোমার হচ্ছে গতিশক্তি। এটা যদি বার করো তাহলে তুমি পাবে অ্যারাউন্ড 4.73 10⁻11 জুল। এটা তোমার ওই কৃত্রিম উপগ্রহের গতিশক্তি। স্থিতিশক্তি যদি বার করো তাহলে কি করতে হবে? কিচ্ছু না, যেটা দেওয়া আছে সেটাকে জাস্ট 2 দিয়ে গুণ করো তাহলে হয়ে যাবে। তাহলে পরে 2 দিয়ে গুণ করলে একটা মাইনাস চলে আসবে, আর 2 দিয়ে গুণ করলে কত হবে? 9.47 10⁻11 জুল হয়ে গেল। আর মোট শক্তি বার করতে গেলেও কী করতে হবে? দেখো যে GM/2 আর তো আমি বার করেছি আগে, আর জাস্ট একটা মাইনাস বসছিল, মাইনাস আর যেটা গতিশক্তি কত হচ্ছে? 4.73 10⁻11 জুল হয়ে গেল। তো এই হচ্ছে তোমার কৃত্রিম উপগ্রহের গতিশক্তি, স্থিতিশক্তি আর মোট শক্তি। ওকে, নেক্সট কোশ্চেন, যে ভূপৃষ্ঠের কাছাকাছি বৃত্তাকার পথে পরিভ্রমণরত কোনো উপগ্রহকে অতিরিক্ত কত বেগ দিলে সেটি পৃথিবীর আকর্ষণ ছাড়িয়ে চলে যাবে? অতিরিক্ত বেগ দেওয়া মানে মুক্তিবেগ। কতটা মানে অতিরিক্ত বেগ দিয়ে পৃথিবীর আকর্ষণ ছাড়িয়ে চলে যাবে? পৃথিবীর আকর্ষণ ছাড়িয়ে চলে যেতে গেলে যে বেগটা লাগে সেটা হচ্ছে মুক্তিবেগ। মুক্তিবেগের মান কত? √2gr। এটা হচ্ছে পৃথিবীর, যেহেতু পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের মান হচ্ছে √2gr। আর যখন ভূপৃষ্ঠের কাছাকাছি বৃত্তাকার পথে পরিভ্রমণ করে, মানে আমি বলেছিলাম যে পৃথিবীর কাছাকাছি যদি কোনো মানে বৃত্তাকার কক্ষপথে যদি কোনো কৃত্রিম উপগ্রহ ঘোরে তাহলে তার ক্ষেত্রে বেগ কত হয়? √2gr। তার মানে মুক্তিবেগ হচ্ছে √2gr আর ঘুরছে কত? √2gr। তাহলে কত পরিমাণ এক্সট্রা বেগও দিতে হবে? ও ঘুরছে হচ্ছে √2gr মানে ভি বেগে ঘুরছে, আর মুক্তিবেগ হচ্ছে ভি সমান হচ্ছে √2gr। তার মানে কি ওকে ভি মাইনাস ভি এই পরিমাণ বেগ যদি দাও এক্সট্রা, তবে ও কী হবে? ও ভি বেগে মানে মুক্তিবেগ লাভ করবে। তার মানে ওর বেগ ছিল ভি, কিন্তু ওকে পেতে হবে কত? ভি, মানে কতটা বাড়াতে হবে? ভি মাইনাস ভি। তার মানে কি √2gr মাইনাস √2gr। তার মানে দেখো √2 যদি কমন নিই তাহলে √2 - 1 হচ্ছে √2gr। এই পরিমাণ বেগ তাকে দিতে হবে। এবার তুমি যদি বসিয়ে দাও তাহলে √2 - 1 আর √2gr, জি হচ্ছে 9.8, আর হচ্ছে 6400 কিলোমিটার 10⁻3। তাহলে যদি বসিয়ে দাও ভি মাইনাস বি তাহলে পেয়ে যাবে, দেখো √2 - 1 হচ্ছে, যদি বসাও তাহলে 1.41 - 1 মানে হচ্ছে 0.41, আর এটা যদি বার করো এটা পেয়ে যাবে √9.8 ইন্টু যেটা এলো, এটা যদি টোটাল করো তাহলে তুমি পাবে 3.25 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এই পরিমাণ এক্সট্রা বেগ তুমি দিলে ও কিন্তু পৃথিবীর আকর্ষণ ছাড়িয়ে চলে যাবে। তো এই হচ্ছে তোমাদের কৃত্রিম উপগ্রহের যে যাচ্ছিল কৃত্রিম উপগ্রহের ভারীনতা এবং গতিশক্তি ও স্থিতিশক্তি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই নিয়ে তোমাদের যে মেন যে থিওরি ক্লাস সেটা শেষ হলো এই চ্যাপ্টার থেকে। পরের ক্লাসে আমরা বিভিন্ন কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে বা যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে তারা অবশ্যই আমাকে মেসেজ করতে পারো। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।